Dear students, you are welcome. Paragraph writing. Cause and effect. Cause কারণ, ইফেক্ট প্রভাব। এনভায়রনমেন্ট পলিউশন এমন একটা কজ বা কারণ যার ইফেক্ট হলো গ্লোবাল ওয়ার্মিং, বিশ্বের তাপমাত্রা বৃদ্ধি। তো কিভাবে কজ অ্যান্ড ইফেক্ট রিলেটেড প্যারাগ্রাফ লিখতে হয় তা আমরা আজকে শিখব। প্যারাগ্রাফ রাইটিং, কজ অ্যান্ড ইফেক্ট। পরীক্ষায় কেমন প্রশ্ন হতে পারে কজ অ্যান্ড ইফেক্ট রিলেটেড প্যারাগ্রাফের? একটা এক্সাম্পল দেখি আমরা। রাইট এ প্যারাগ্রাফ, একটা প্যারাগ্রাফ লিখো আনসারিং দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স। নিচের প্রশ্নগুলোর আলোকে তুমি একটি প্যারাগ্রাফ লিখো। প্রথম প্রশ্ন, হোয়াট ইজ গ্রিন হাউস ইফেক্ট অর গ্লোবাল ওয়ার্মিং অর ক্লাইমেট চেঞ্জ? গ্রিন হাউস ইফেক্ট বা গ্লোবাল ওয়ার্মিং বা ক্লাইমেট চেঞ্জ কি? হোয়াট আর দ্য কজেস অফ গ্রিন হাউস ইফেক্ট, গ্লোবাল ওয়ার্মিং অর ক্লাইমেট চেঞ্জ? কী কী কজ বা কারণে এই গ্রিন হাউস ইফেক্ট বা গ্লোবাল ওয়ার্মিংয়ের ঘটনাটা ঘটে? নাম্বার সি, হোয়াট আর দ্য ইম্প্যাক্টস অফ গ্রিন হাউস ইফেক্ট অর গ্লোবাল ওয়ার্মিং অর ক্লাইমেট চেঞ্জ? এই ক্লাইমেট চেঞ্জ বা গ্লোবাল ওয়ার্মিংয়ের ইম্প্যাক্ট বা ইফেক্ট, প্রভাব কী? কী প্রভাব পৃথিবীর উপরে পড়ে? নাম্বার ডি, হোয়াট আর দ্য নেগেটিভ ইম্প্যাক্টস অফ গ্রিন হাউস ইফেক্ট অর গ্লোবাল ওয়ার্মিং অর ক্লাইমেট চেঞ্জ? ক্লাইমেট চেঞ্জের যে নেগেটিভ ইফেক্ট আছে অন আওয়ার কান্ট্রি, আমাদের দেশের উপর কী প্রভাব আছে? অর্থাৎ বাংলাদেশের উপর এই গ্লোবাল ওয়ার্মিংয়ের নেগেটিভ ইফেক্ট, নেতিবাচক প্রভাবটা কী বা প্রভাবগুলো কী? আর সবশেষ প্রশ্ন হলো, হোয়াট আর দ্য সলিউশনস টু দ্য ডিজাস্টার? এই যে ডিজাস্টার, ন্যাচারাল যে ডিজাস্টার আমরা বলতে পারি, প্রাকৃতিক একটা দুর্যোগ, এই দুর্যোগের সলিউশন কি, সমাধান কি? তাহলে আমরা এখানে যে পাঁচটা প্রশ্ন দেখতে পাচ্ছি, এই পাঁচটা প্রশ্নের মধ্যে কিছু পয়েন্ট লাল কালিতে তোমার মার্ক করা হয়েছে। যেমন প্রথম প্রশ্ন করা হয়েছে হোয়াট, কি বা কাকে বলে, ডেফিনিশন, কজেস কারণসমূহ, ইম্প্যাক্টস প্রভাবসমূহ, এবং সলিউশনস সমাধানসমূহ। তাহলে এই প্যারাগ্রাফটা আমরা কীভাবে লিখব? হাউ টু রাইট দ্য প্যারাগ্রাফ? দ্য প্যারাগ্রাফ ফোকাসেস অন আ প্রবলেম হ্যাভিং কজেস অ্যান্ড ইফেক্টস। এই তোমার প্যারাগ্রাফটা মূলত ফোকাস করেছে, দৃষ্টি নিবদ্ধ করেছে একটা প্রবলেমের উপর, একটা সমস্যার উপর, একটা পরিবেশগত সমস্যার উপর, এনভায়রনমেন্ট প্রবলেমের উপরে বা এনভায়রনমেন্টাল প্রবলেমের উপরে, যার কজ আছে, কারণ আছে, এবং তার কিছু নেতিবাচক ইফেক্ট আছে, প্রভাব আছে। এবং ইট ক্যান বি অ্যারেঞ্জড ইন 4 phases। এবং ইট মানে এই প্যারাগ্রাফটা ক্যান বি অ্যারেঞ্জড, এটাকে আমরা অ্যারেঞ্জ করতে পারি, প্যারাগ্রাফটাকে সাজাতে পারি ইন 4 phases, 4টা ফেজ বা পর্যায়ে আমরা এই প্যারাগ্রাফটাকে সাজাতে পারি। প্রথমটা হলো ডেফিনিশন, সংজ্ঞা, অর্থাৎ এই প্রবলেমের একটা সংজ্ঞা আমরা উপস্থাপন করব। তারপর হলো কজেস, কারণসমূহ, কি কি কারণে এই প্রবলেমটা ক্রিয়েট হচ্ছে সেই কারণগুলো বলবো। এবং এই প্রবলেমের ইফেক্ট, প্রভাবটা কি সেটা নিয়ে আমরা আলোচনা করব, এর ইম্প্যাক্ট নিয়ে আলোচনা করব, দেশে এবং বিদেশে এর ইম্প্যাক্ট কি। তারপরে সলিউশনস টু দ্য প্রবলেম, এই প্রবলেমের কিছু সলিউশন বা সমাধান দেওয়ার চেষ্টা করব। নাও কজ অ্যান্ড ইফেক্ট ব্যাপারটা নিয়ে আমরা আরেকটু ডিটেলস কথা বলি। কজ অ্যান্ড ইফেক্টের কিন্তু একটা চেইন আছে, অর্থাৎ চেইন বলতে একটা ঘটনা ঘটছে, তার ফলে দ্বিতীয় ঘটনাটা ঘটছে, দ্বিতীয় ঘটনার ফলে তৃতীয় ঘটনাটা ঘটছে, আবার তৃতীয় ঘটনাটা ঘটছে বলতেই চতুর্থ ঘটনা ঘটছে, আবার চতুর্থ ঘটনার কারোর ইফেক্টও কিন্তু আরেকটা পঞ্চম ঘটনা ঘটে থাকতে পারে। তাহলে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে? যেমন এনভায়রনমেন্ট পলিউশন, পরিবেশ দূষণ, যেমন কলকারখানার ধোঁয়া, গাড়ি ঘোড়ার ধোঁয়ার কারণে পরিবেশটা দূষিত হচ্ছে, এনভায়রনমেন্টটা পলিউটেড হচ্ছে। এই এনভায়রনমেন্ট পলিউশনের কারণে গ্রিন হাউস গ্যাস, কার্বন ডাইঅক্সাইডের মতো গ্যাস তৈরি হচ্ছে। এই গ্যাস পৃথিবীর বায়ুমণ্ডলের মধ্যে তাপমাত্রাকে অ্যাবজর্ব করে রাখছে, জমিয়ে রাখছে। ঠিক যেমন কাচের তৈরি গ্রিন হাউস, যাতে গাছপালা জন্মায়, সেই গ্রিন হাউসের ভিতরে যেমন তাপ জমে থাকে শীতের দেশে, বাইরে বেরোতে পারে না, ঠিক তেমনি পৃথিবীটা গ্রিন হাউসের মতো হয়ে যাচ্ছে, বায়ুমণ্ডলটা গ্রিন হাউসের মতো হয়ে যাচ্ছে, এবং তাতে তাপমাত্রা জমে থাকছে। এই জন্য কে বলছে গ্রিন হাউস ইফেক্ট বা গ্রিন হাউস প্রতিক্রিয়া। এবং গ্রিন হাউস প্রতিক্রিয়া বলতেই আমরা গ্লোবাল ওয়ার্মিং বুঝবো। গ্লোব মানে পৃথিবী, আর ওয়ার্মিং মানে উষ্ণায়ন বা তাপমাত্রা বৃদ্ধি, অর্থাৎ পৃথিবীর তাপমাত্রাটা বৃদ্ধি পাচ্ছে। এনভায়রনমেন্ট পলিউশনের কারণে কার্বন ডাইঅক্সাইড তৈরি হচ্ছে,
তাপ পৃথিবীতে জমে থাকছে, যাকে আমরা গ্রিন হাউস ইফেক্ট বলছি। এবং এই তাপ জমে থাকাটাকে আমরা আরেকটা নাম দিতে পারি গ্লোবাল ওয়ার্মিং, পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধি। গ্লোব থেকে গ্লোবাল, ওয়ার্মিং অর্থ উষ্ণায়ন বা তাপমাত্রা বৃদ্ধি। তাপমাত্রা বৃদ্ধির ফলে কী ঘটছে? পৃথিবীর তাপমাত্রা বেড়ে যাওয়ার কারণে ক্লাইমেট বা জলবায়ুটা চেঞ্জ হয়ে যাচ্ছে। অর্থাৎ পৃথিবীতে তাপমাত্রা বা টেম্পারেচার কিন্তু তোমার ক্লাইমেট বা ওয়েদারের, জলবায়ু বা আবহাওয়ার একটা গুরুত্বপূর্ণ উপাদান। তাপমাত্রা যদি বাড়ে তাহলে ক্লাইমেট বা জলবায়ু পরিবর্তিত হয়। সেখানে বাতাসের প্রবাহ, ঝড়ঝঞ্ঝা, তারপরে তোমার বরফ জমা বা তুষারঝড় হওয়া ইত্যাদি নিয়ন্ত্রিত হয়। তাপমাত্রা বাড়লে তুষারঝড় সাধারণত কম হয় এবং দেখা যাচ্ছে যে উত্তর মেরুর বরফ গলে যাচ্ছে তাপমাত্রা বৃদ্ধির কারণে। ফলে সমুদ্রের পানির উচ্চতাটা বৃদ্ধি পাচ্ছে, সি লেভেল রাইজ করছে। এবং এই যে সি লেভেল রাইজ করছে এবং তাপমাত্রা বেড়ে যাওয়ার কারণে বাতাসের প্রবাহ বৃদ্ধি পাচ্ছে, ফলশ্রুতিতে ন্যাচারাল ক্যালামিটিস, প্রাকৃতিক যে দুর্যোগ আছে যেমন ঝড়ঝঞ্ঝা, বন্যা, এগুলোর পরিমাণ বৃদ্ধি পাচ্ছে। তাহলে আমরা কিন্তু এখানে কজ অ্যান্ড ইফেক্টের একটা চেইন অফ কমান্ড পাচ্ছি, যে আমরা কালো ধোঁয়া তৈরি করছি বলেই এনভায়রনমেন্ট পলিউশনটা হচ্ছে। আবার এনভায়রনমেন্ট পলিউশনের কারণেই গ্রিন হাউস প্রতিক্রিয়া, অর্থাৎ পৃথিবীর ভেতরে তাপ জমে থাকার এই ইফেক্ট, প্রভাবটা তৈরি হচ্ছে, যাকে আমরা আরেকটা নাম দিচ্ছি গ্লোবাল ওয়ার্মিং। এবং এই গ্লোবটা ওয়ার্ম হয়ে যাওয়ার কারণে, টেম্পারেচারটা রাইজ করার কারণে, বৃদ্ধি হওয়ার কারণে, তাপমাত্রা বৃদ্ধির কারণে ক্লাইমেট বা জলবায়ুটা চেঞ্জ হয়ে যাচ্ছে। এই জলবায়ু বা ওয়েদার প্যাটার্ন চেঞ্জ হয়ে যাওয়ার কারণে কিন্তু ন্যাচারাল ক্যালামিটিস, প্রাকৃতিক দুর্যোগ দেখা দিচ্ছে। তো এই হলো তোমার কজ অ্যান্ড ইফেক্টের চেইন অফ কমান্ড। এখানে যে কোনো নামেই প্যারাগ্রাফটা আসুক না কেন, আই এম রিয়েলি সরি, সেটা এনভায়রনমেন্ট পলিউশন নামে আসুক, গ্রিন হাউস ইফেক্ট নামে আসুক, গ্লোবাল ওয়ার্মিং নামে আসুক, বা ক্লাইমেট চেঞ্জ নামে আসুক, ইভেন ন্যাচারাল ক্যালামিটিস নামে যদি আসে, তাহলে কিন্তু এটার লেখার যে ভোকাবুলারি, যে ইনফরমেশনগুলো আমরা সেখানে স্টেট করব, লিখব, সেগুলো কিন্তু একে অপরের সাথে সম্পর্কিত। ওকে, এবং গ্রিন হাউস ইফেক্ট, গ্লোবাল ওয়ার্মিং, এই দুইটা বিষয় কিন্তু একই। সেটা হলো পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধি, এবং এই তাপমাত্রাটা বাড়ছে বলেই কিন্তু ক্লাইমেটটা চেঞ্জ হচ্ছে। তাহলে আমরা দেখলাম যে প্যারাগ্রাফটা কীভাবে সাজানো যায়, অর্থাৎ প্যারাগ্রাফটাকে ডেফিনিশন, সংজ্ঞা, সমস্যার সংজ্ঞা বা সমস্যার সম্পর্কে আমরা একটা হেডিং সেন্টেন্স লিখব। তারপরে তোমার এটার কজগুলি বর্ণনা করব, তোমার সমস্যাগুলি বর্ণনা করব, এটার ইফেক্ট বা প্রভাব সম্পর্কে আলোচনা করব, আর সবশেষে এটার একটা সলিউশন, সমাধান দেওয়ার চেষ্টা করব। তাহলে আমরা প্যারাগ্রাফটাকে কিভাবে সাজাতে পারি? অ্যানাটমি অফ দ্য প্যারাগ্রাফ। প্যারাগ্রাফটাকে আমি দেখো এখানে 4টা ফেজে, পর্যায়ে সাজিয়েছি। এটা কিন্তু 4টা প্যারা না, কারণ প্যারাগ্রাফ এক প্যারার মধ্যেই লিখতে হয়। এটা আমরা বলতে পারি 4টা পর্যায়ে আমরা সাজাতে পারি। প্রথম পর্যায়ে আমরা অবশ্যই ডেফিনিশন, এখানে দেওয়া হয়েছে ডেফিনিশন প্যারাগ্রাফটা ডেফিনিশন ফেজ বা পর্যায় বা সেন্টেন্সগুলো আলাদা চিহ্নিত করা হয়েছে। কজেস, কারণসমূহ বলা হয়েছে। তারপর হলো ইফেক্টস, এর প্রভাব, নেতিবাচক প্রভাব সম্পর্কে বলা হয়েছে। সবশেষে সলিউশন তুলে ধরা হয়েছে। তাহলে আমরা একটা ফেজ আলাদা আলাদা করে দেখি। প্রথমে আসছে ডেফিনিশন বা সংজ্ঞা। কি বলছে দেখো, দ্য আর্থ সারফেস টেম্পারেচার ইজ রাইজিং অ্যান্ড ওয়েদার প্যাটার্নস আর চেঞ্জিং গ্রাজুয়ালি ডিউ টু এনভায়রনমেন্ট পলিউশন অ্যান্ড ডিফরেস্টেশন। তো দেখো কি বলছে, আর্থের, আমাদের এই আর্থ বা পৃথিবীর সারফেস, উপরিভাগের টেম্পারেচার, তাপমাত্রা, অর্থাৎ বায়ুমণ্ডলের তাপমাত্রা, ইজ রাইজিং, সেটা রাইজ করছে, বৃদ্ধি পাচ্ছে। অ্যান্ড ওয়েদার, আবহাওয়া, প্যাটার্ন, ধরন, আবহাওয়ার ধরন, আর চেঞ্জিং, আবহাওয়ার ধরনটা, ক্লাইমেটের যে প্যাটার্ন, সেটি চেঞ্জ হয়ে যাচ্ছে। গ্রাজুয়ালি, ধীরে ধীরে এটা হচ্ছে, অত্যন্ত আস্তে আস্তে হচ্ছে বলে আমরা টের পাচ্ছি না, কিন্তু 20-30 বছর অবজার্ভ করলে দেখা যাচ্ছে যে তাপমাত্রা আসলেই বৃদ্ধি পাচ্ছে। এবং এই যে তোমার আর্থের যে সারফেস টেম্পারেচার, উপরের যে টেম্পারেচার, তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে, রাইজ করছে, এবং ওয়েদার প্যাটার্ন, আবহাওয়ার প্যাটার্নটা যে চেঞ্জ হয়ে যাচ্ছে গ্রাজুয়ালি, ধীরে ধীরে, এটা হচ্ছে ডিউ টু, কারণে। কিসের কারণে? প্রথম হলো এনভায়রনমেন্ট পলিউশন, পরিবেশ দূষণের কারণে হচ্ছে। অ্যান্ড ডিফরেস্টেশন, আরেকটা হলো ফরেস্ট, বনভূমিটা আমরা তোমার ডিফরেস্ট করছি, অর্থাৎ ধ্বংস করছি। ডিফরেস্টেশন অর্থাৎ বন উজাড় বা বন ধ্বংস করা। বন ধ্বংস করার কারণে এটা হচ্ছে, অর্থাৎ পরিবেশ দূষণ এবং বন উজাড়করণের কারণে পৃথিবীর তাপমাত্রাটা রাইজ করছে এবং পৃথিবীর ওয়েদার প্যাটার্নটা চেঞ্জ হয়ে যাচ্ছে। দিস কন্ডিশন, এই কন্ডিশনকে, অবস্থাকে বা পরিস্থিতিকে টার্মড, এটাকে টার্ম করা হয়, চিহ্নিত করা হয় বা নাম দেওয়া হয়েছে অ্যাজ হিসেবে। কোন নাম দেওয়া হয়েছে? এটাকে তুমি ক্লাইমেট চেঞ্জ বলতে পারো, জলবায়ু পরিবর্তন বলতে পারো, এটাকে গ্লোবাল ওয়ার্মিং, তাপমাত্রা, বিশ্বের তাপমাত্রা বৃদ্ধি, বৈশ্বিক উষ্ণায়ন, এই নামে নামকরণ করতে পারো গ্লোবাল ওয়ার্মিং।
আবার তুমি এটার নাম দিতে পারো গ্রিন হাউস ইফেক্ট বা গ্রিন হাউস প্রতিক্রিয়া। তিনটা জিনিস একই, ভিন্ন ভিন্ন নামে ডাকা হচ্ছে, আমার মতে তাই, কারণ মূলত সব কিছুই এনভায়রনমেন্ট পলিউশনের সাথে যুক্ত। তাহলে আমরা এখানে ডেফিনিশনে লিখলাম ক্লাইমেট চেঞ্জ বা গ্লোবাল ওয়ার্মিং বা গ্রিন হাউস ইফেক্ট কি, তার একটা ডেফিনিশন সংজ্ঞা দেওয়ার চেষ্টা করলাম, যে মূলত ক্লাইমেট চেঞ্জ বলতে আমরা বুঝবো গ্লোবাল ওয়ার্মিং বা সারফেস টেম্পারেচারটা রাইজ করা, এবং এটা একটা গ্রিন হাউস ইফেক্ট, অবশ্যই পৃথিবীর তাপমাত্রা বেড়ে যাচ্ছে, এবং এই ক্লাইমেট চেঞ্জ মানে তো ওয়েদার, আবহাওয়ার যে প্যাটার্ন, ধরন, সেটা চেঞ্জ হয়ে যাচ্ছে, এবং এটা হলো এনভায়রনমেন্ট পলিউশন এবং ডিফরেস্টেশনের কারণে। তাহলে আমরা এখানে একটা মোটামুটি সংজ্ঞা পেয়ে গেলাম। এরপরে কজেস, কারণসমূহ, কি কি কারণে গ্লোবাল ওয়ার্মিংয়ের, বৈশ্বিক উষ্ণায়নের ঘটনাটা ঘটছে, কি কারণে তাপমাত্রাটা বৃদ্ধি পাচ্ছে। তো তাপমাত্রাটা মূলত বৃদ্ধি পাচ্ছে, ডেফিনিশনে বলা হয়েছে এনভায়রনমেন্ট পলিউশনের কারণে। তো আমি এনভায়রনমেন্ট পলিউশন ব্যাপারটা কি সেটা আমরা একটু দেখে নেই। Environment pollution is the spread of toxic chemicals and greenhouse gases into the nature of the world. Environment pollution বা পরিবেশ দূষণ হলো স্প্রেড, ছড়িয়ে পড়া, বিস্তার লাভ করা। কি ছড়িয়ে পড়ছে বা কি বিস্তার লাভ করছে? টক্সিক, দূষিত, কেমিক্যালস, রাসায়নিক, দূষিত রাসায়নিক পদার্থ স্প্রেড করছে, ছড়িয়ে পড়ছে। আর কি ছড়িয়ে পড়ছে? অ্যান্ড গ্রিন হাউস গ্যাসেস, অর্থাৎ গ্রিন হাউস ইফেক্ট তৈরি করে, গ্লোবাল ওয়ার্মিং বা বিশ্বের তাপমাত্রা বৃদ্ধি করে এমন যে গ্যাসগুলো আছে সেই গ্যাসটা স্প্রেড করছে, ছড়িয়ে পড়ছে। এখন গ্রিন হাউস গ্যাসগুলো স্প্রেড করছে, গ্রিন হাউস গ্যাস বলতে আমরা যেমন বলতে পারি কার্বন ডাইঅক্সাইড, কার্বন মনোক্সাইড, তারপর তোমার মিথেন, ক্লোরোফ্লোরোকার্বনস বা সংক্ষেপে আমরা বলি সিএফসিস, রেফ্রিজারেটর যেটা তৈরি করে, সিএফসি তৈরি করে। তো এই যে গ্রিন হাউস গ্যাসগুলো আছে, কার্বন ডাইঅক্সাইড বা কার্বন মনোক্সাইডের মতো গ্যাসগুলো, এই গ্যাসগুলো বাতাসে স্প্রেড করছে, আর টক্সিক কেমিক্যাল, দূষিত যে রাসায়নিক পদার্থ আছে সেটাও কিন্তু মাটি, পানি, বায়ুতে ছড়িয়ে পড়ছে। এটা ছড়িয়ে পড়ার কারণে এটা কোথায় ছড়িয়ে পড়ছে? ইনটু দ্য নেচার, প্রকৃতিতে ছড়িয়ে পড়ছে। কার নেচার বা প্রকৃতিতে ছড়িয়ে পড়ছে? অফ দ্য ওয়ার্ল্ড, এই ওয়ার্ল্ডে, অর্থাৎ আমাদের ওয়ার্ল্ডের নেচারের মধ্যে কিছু গ্যাস দূষিত গ্যাস যা গ্রিন হাউস ইফেক্টের জন্য দায়ী, তাপমাত্রা বৃদ্ধির জন্য দায়ী, এমন গ্যাস স্প্রেড করছে, আর টক্সিক কেমিক্যাল, দূষিত রাসায়নিক পদার্থ স্প্রেড করছে। এই যে তোমার দূষিত পদার্থ এবং দূষিত গ্যাস ছড়িয়ে পড়ছে আমাদের নেচার বা প্রকৃতিতে, একেই আমরা এনভায়রনমেন্ট পলিউশন বা পরিবেশ দূষণ বলবো। এখন কথা হলো যে পরিবেশ দূষণ মানে কোন কোন পর্যায়ে বা কোন কোন ক্ষেত্রে হয়। দেখো কি বলছে, ওয়াটার, এয়ার অ্যান্ড ল্যান্ড পলিউশন আর দ্য মোস্ট কমন টাইপস অফ পলিউশন বা দূষণের যদি আমরা টাইপ খুঁজি, ধরন খুঁজি, তাহলে আমরা দেখা যাচ্ছে এখানে 3 ধরনের পলিউশন পাচ্ছি। মোস্ট কমন, সবচেয়ে পরিচিত ধরনের পলিউশন হলো, এক হলো ওয়াটার পলিউশন, পানি দূষণ, এয়ার পলিউশন, বায়ু দূষণ, এবং ল্যান্ড পলিউশন, ভূমি দূষণ বা মৃত্তিকা দূষণ। এখন বাতাসটা কিভাবে দূষিত হচ্ছে? দ্য এয়ার, বাতাস, বিকামস পলিউটেড বাই স্মোক বা ধোঁয়া থেকে এয়ার, বাতাসটা পলিউটেড হচ্ছে, দূষিত হচ্ছে। এয়ার বা বাতাস পলিউটেড হচ্ছে, দূষিত হচ্ছে স্মোকস বা ধোঁয়ার কারণে। এখন ধোঁয়াটা আসছে কোথা থেকে? ফ্রম, হতে, মিলস, ফ্যাক্টরিজ, স্টোভস অ্যান্ড ভেহিকলস। এটা আসছে মিল এবং ফ্যাক্টরি থেকে, অর্থাৎ শিল্প কলকারখানা থেকে, আর আসছে স্টোভ থেকে, রান্নার চুল্লি থেকে, আর আসছিল ভেহিকলস অর্থাৎ তোমার যানবাহন থেকে। সেটা ওয়াটার ভেহিকল হতে পারে, স্টিমার লঞ্চ হতে পারে, সেটা তোমার রোড ভেহিকলস হতে পারে, ট্রেন হতে পারে, তারপরে তোমার বাস, ট্রাক, কার হতে পারে। আবার এটা কিন্তু তোমার এয়ারপ্লেন বা এরোপ্লেনও হতে পারে। অর্থাৎ সব ধরনের ভেহিকল থেকে, যানবাহন থেকে কিন্তু স্মোক, ধোঁয়া তৈরি হয়। স্টোভ থেকে বা রান্নার চুল্লি থেকে ধোঁয়া তৈরি হয়, এবং মিল ফ্যাক্টরি থেকে স্মোক তৈরি হয়, এবং এই স্মোকটাই কিন্তু এয়ারটাকে মূলত দূষিত করছে। এবং তোমার এই যে পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধির কারণে মূল কারণ কিন্তু এয়ার পলিউশন বা বায়ু দূষণ। তবে একই সাথে ওয়াটার পলিউশনও এই কারণে বা এর সাথে যুক্ত, কারণ ওয়াটার পলিউশন হওয়ার কারণে পৃথিবীতে গাছপালা উৎপাদন, বিশেষত জলজ উদ্ভিদের উৎপাদনের পরিমাণ কমে যাচ্ছে, কারণ জলজ উদ্ভিদও কিন্তু অক্সিজেন তৈরি করে এবং বাতাসে কার্বন ডাইঅক্সাইড নিয়ন্ত্রণ করে। যাই হোক, দ্য ওয়াটার অ্যান্ড ল্যান্ড আর পলিউটেড বাই দ্য ওয়েস্টস ফ্রম হাউসহোল্ডস, মিলস অ্যান্ড ফ্যাক্টরিজ অ্যান্ড আদার সোর্সেস। তাহলে ওয়াটার এবং ল্যান্ড, পানি এবং তোমার মৃত্তিকা বা ল্যান্ড, ভূমি কীভাবে দূষিত হচ্ছে?
ওয়াটার অ্যান্ড ল্যান্ড আর পলিউটেড, এটা পলিউটেড হচ্ছে বাই দ্বারা, কিসের দ্বারা? ওয়েস্টস, বর্জ্যের দ্বারা। এই ওয়েস্টস বা বর্জ্যগুলো আসছে কোথা থেকে? ফ্রম নাম্বার 1 হাউস হোল্ডস, গৃহস্থালী বর্জ্য। আমাদের বাড়ি থেকে প্রতিদিন আমরা বর্জ্য তৈরি হয়, রান্নাবান্না এটসেট্রা এটসেট্রা, সেই হাউস হোল্ড ওয়েস্ট থেকে তোমার পানি এবং মাটি দূষিত হচ্ছে। পানি এবং মাটি দূষিত হচ্ছে মিলস এবং ফ্যাক্টরি থেকে যে রাসায়নিক বেরোচ্ছে তা থেকে, ওয়েস্ট বা বর্জ্য থেকে, এবং আদার সোর্সেস, অন্যান্য সোর্স থেকেও তোমার মৃত্তিকা এবং পানি দূষণের তোমার ওয়েস্ট বা বর্জ্য তৈরি হয়। যেমন ক্লিনিক, হসপিটাল থেকে বর্জ্য তৈরি হয়, মার্কেটগুলো থেকে বর্জ্য তৈরি হয়, বিভিন্ন কনস্ট্রাকশন সাইট থেকে তোমার বর্জ্য তৈরি হয়। তারপরে তোমার ইলেকট্রনিক যন্ত্রপাতিও কিন্তু বর্জ্য তৈরি করে, কম্পিউটার, ল্যাপটপ বা মোবাইল ফোন, এবং সেগুলোও কিন্তু আমরা অনেক সময়, বা এই যে পলিথিন, এগুলো কিন্তু আমরা মাটিতে নিক্ষেপ করি। তাহলে দেখা যাচ্ছে, এবং এই যে মাটি এবং পানিতে যে আমরা বর্জ্য নিক্ষেপ করছি, তার কারণে মাটি এবং পানিতে যে জলজ উদ্ভিদ এবং ভূমিতে যে উদ্ভিদগুলো জন্মায়, সেই উদ্ভিদের উৎপাদনের পরিমাণ কিন্তু জন্মানোর পরিমাণ কিন্তু কমে যাচ্ছে। যেমন কোনো ভূমির নিচে, কোনো একটা ল্যান্ড বা জমির নিচে যদি প্রচুর পলিথিন থাকে, তাহলে কিন্তু সেই ল্যান্ড পলিউটেড হয়ে যায়, এবং সেই ল্যান্ডে সাধারণত গাছপালা কম জন্মায়, এবং গাছপালা কম জন্মানো মানে এইটা এক ধরনের ডিফরেস্টেশন, বন উজাড়করণ বা তোমার ট্রি প্লান্টেশনকে ব্যাহত করে। ফলশ্রুতিতে গাছপালা যে কার্বন ডাইঅক্সাইডকে অ্যাবজর্ব করে নিয়ে সেটাকে অক্সিজেনে রূপান্তর করবে, সেটা আর করতে পারে না। ফলশ্রুতিতে তোমার কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ পৃথিবীর বায়ুমণ্ডলে বৃদ্ধি পেতে থাকে। তাই ওয়াটার পলিউশন এবং ল্যান্ড পলিউশনও কিন্তু তোমার একই সাথে তোমার এই কী বলা যেতে পারে, গ্লোবাল ওয়ার্মিংয়ের জন্য দায়ী, এয়ার পলিউশনের সাথে যুক্ত হয়ে। যাই হোক, এক্সেসিভ লাইট অ্যান্ড সাউন্ড আর অলসো ক্রিয়েট পলিউশন। এক্সেসিভ লাইট, অতিরিক্ত আলো, এবং সাউন্ড, অতিরিক্ত এক্সেসিভ সাউন্ড, অতিরিক্ত তোমার সাউন্ড, শব্দ, অলসো আরও ক্রিয়েট পলিউশন, এটাও কিন্তু পলিউশন তৈরি করে। অতিরিক্ত আলো, অতিরিক্ত শব্দ, গাছপালা এবং তোমার প্রাণীকুলের জন্য কিন্তু ক্ষতিকারক। ওকে, তো আমরা কজগুলো পেলাম, কারণগুলো পেলাম, মূলত ধোঁয়া এবং বর্জ্য, অর্থাৎ তোমার স্মোক অ্যান্ড ওয়েস্টই কিন্তু মূলত পরিবেশ দূষণের জন্য দায়ী। নাও ইফেক্টস, প্রভাবসমূহ, অর্থাৎ এই যে তোমার এনভায়রনমেন্ট পলিউশনটা হচ্ছে, পরিবেশ দূষণটা হচ্ছে, এবং তার ফলে তাপমাত্রা বেড়ে যাচ্ছে, গ্লোবাল ওয়ার্মিং হচ্ছে, এই গ্লোবাল ওয়ার্মিং বা গ্রিন হাউস ইফেক্টের প্রতিক্রিয়াটা কি, ফলাফলটা কি? ক্লাইমেট তো চেঞ্জ হচ্ছে, তার প্রতিক্রিয়া কি, তার ফলে কি কি ক্ষতি হচ্ছে পৃথিবীর? দেখো কি বলছে, দ্য ইম্প্যাক্ট, ইম্প্যাক্ট অর্থ প্রভাব, ইফেক্টের একটা সিনোনিম হলো ইম্প্যাক্ট। দ্য ইম্প্যাক্ট অফ গ্রিন হাউস ইফেক্ট অর গ্লোবাল ওয়ার্মিং অর ক্লাইমেট চেঞ্জ ইজ ডিভাস্টেটিং অ্যান্ড ওয়ার্ল্ড ওয়াইড। বলা হচ্ছে এই যে গ্রিন হাউস ইফেক্ট বা গ্রিন হাউস প্রতিক্রিয়া বা গ্লোবাল ওয়ার্মিং, বিশ্বের তাপমাত্রা বৃদ্ধি বা ক্লাইমেট চেঞ্জ, তার যে ইম্প্যাক্ট, প্রভাব, সেটা ডিভাস্টেটিং অর্থ ধ্বংসাত্মক। অর্থাৎ তোমার গ্রিন হাউস ইফেক্টের প্রভাব, এনভায়রনমেন্ট পলিউশনের প্রভাবটা ধ্বংসাত্মক, অ্যান্ড ওয়ার্ল্ড ওয়াইড, এবং এটা পুরো ওয়ার্ল্ড, পৃথিবী ওয়াইড জুড়ে, অর্থাৎ পুরো পৃথিবী জুড়ে এই ক্ষতিটা হচ্ছে। অর্থাৎ তুমি যখন পানিতে বর্জ্য ফেলছো, সেই বর্জ্য কিন্তু নদীতে ফেললে তোমার নদীর পানি থেকে সমুদ্রের পানিতে যায়, এবং সমুদ্র তো পুরো পৃথিবীর তোমার বেশিরভাগ অংশই তো সমুদ্র, এবং যেহেতু সমুদ্র বেশিরভাগ, তাই পুরো পৃথিবীর সমুদ্রের উপকূলেই কিন্তু এই দূষণ ছড়িয়ে পড়ছে। বাতাসে যখন তুমি ধোঁয়া তৈরি করছো, তখন কিন্তু বাতাসের এই দূষণ শুধুমাত্র তোমার দেশের মধ্যে আবদ্ধ থাকছে না, এই বাতাস কিন্তু পুরো পৃথিবীতে ছড়িয়ে পড়ছে। অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্রে যদি কোনো পরিবেশ দূষণের ঘটনা ঘটে, তার জন্য বাংলাদেশ সাফার করবে, আবার বাংলাদেশে যদি কোনো পরিবেশ দূষণ ঘটনা ঘটে, তাহলে তার জন্য কিন্তু তোমার মার্কিন যুক্তরাষ্ট্র, চীন সহ পৃথিবীর অন্যান্য দেশ সাফার করবে। এখন দেখো কি বলছে, এই গ্রিন হাউস ইফেক্ট বা গ্লোবাল ওয়ার্মিং কজেস, সৃষ্টি করে সাফারিংস, দুর্দশা, কষ্ট সৃষ্টি করে। কার জন্যই সাফারিংটা তৈরি করে? ফর প্লান্টস, উদ্ভিদাদির জন্য, অ্যান্ড অ্যানিমেলস, এবং তোমার প্রাণীকুলের জন্য, অর্থাৎ প্রাণীকুল এবং উদ্ভিদাদির জন্য এটা সাফারিং, দুর্দশার কারণ হচ্ছে। It results in the increase of natural calamities like sea level rising, ice melting, floods and cyclone. ন্যাচারাল ক্যালামিটিস বা প্রাকৃতিক দুর্যোগটা ইনক্রিজ করছে, বৃদ্ধি পাচ্ছে এই গ্লোবাল ওয়ার্মিংয়ের ফলাফল হিসেবে। অর্থাৎ গ্লোবাল ওয়ার্মিং রেজাল্ট ফলাফল তৈরি করে বা ভূমিকা রাখে ইনক্রিজ, বৃদ্ধির ক্ষেত্রে। কি বৃদ্ধির ক্ষেত্রে? ন্যাচারাল ক্যালামিটিস, প্রাকৃতিক দুর্যোগ বৃদ্ধির ক্ষেত্রে ভূমিকা রাখে। কোন কোন প্রাকৃতিক দুর্যোগ তৈরি করছে এনভায়রনমেন্ট পলিউশন? লাইক যেমন সি লেভেল রাইজিং, সমুদ্রের সি অর্থাৎ সমুদ্র, লেভেল অর্থাৎ
উচ্চতা, সমুদ্রের পানির উচ্চতাটা রাইজ করছে, বৃদ্ধি পাচ্ছে, অর্থাৎ দিনকিন সমুদ্রের পানির উচ্চতা বৃদ্ধি পাচ্ছে। এবং সমুদ্রের পানির উচ্চতাটা বাড়ছে কেন? আইস বা বরফ মেল্টিং, গলে যাওয়া, আইস মেল্টিং, বরফ গলে যাওয়ার কারণে। উত্তর মেরু, দক্ষিণ মেরু, নর্থ পোল, সাউথ পোল এবং পৃথিবীর যে উঁচু ভূমি বা পর্বতগুলো আছে তাতে যে বরফ জমে আছে সেই বরফগুলো গলে যাচ্ছে এবং সেই পানি এসে সমুদ্রে পড়ছে এবং সমুদ্রের পানিটা সি লেভেলটা রাইজ করছে, বৃদ্ধি পাচ্ছে। এবং যেহেতু সমুদ্রের পানি উচ্চতা বৃদ্ধি পাচ্ছে সেহেতু ফ্লাড তৈরি হচ্ছে, বন্যা তৈরি হচ্ছে। এবং যেহেতু তোমার সমুদ্রের পানির উচ্চতা বৃদ্ধি পাচ্ছে এবং পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে, ফলে ঝড়ঝঞ্ঝা বৃদ্ধি পাচ্ছে, সাইক্লোন, সামুদ্রিক ঘূর্ণিঝড় বা টর্নেডোর পরিমাণটা বৃদ্ধি পাচ্ছে। তাহলে আমরা বলতে পারি যে ন্যাচারাল ক্যালামিটিস বা প্রাকৃতিক দুর্যোগ, ঝড়ঝঞ্ঝা, সমুদ্রের পানির উচ্চতা বৃদ্ধি, বন্যা, এগুলো তৈরি করছে এনভায়রনমেন্ট পলিউশন। এবং এনভায়রনমেন্ট পলিউশনের কারণে যে গ্লোবাল ওয়ার্মিং হচ্ছে সেই কারণে এই ন্যাচারাল ক্যালামিটিস বা প্রাকৃতিক দুর্যোগগুলো তৈরি হচ্ছে বা এই প্রাকৃতিক দুর্যোগের পরিমাণটা বৃদ্ধি পাচ্ছে। বাংলাদেশের কি প্রভাব পড়তে পারে? বাংলাদেশ উইল লুজ 1/3 অফ ইটস ল্যান্ড ইন নিয়ার ফিউচার বিকজ অফ সি লেভেল রাইজ। সি লেভেল, সমুদ্রের যে লেভেল, পানির লেভেল, ওয়াটার লেভেলের রাইজ বৃদ্ধির কারণে বাংলাদেশ উইল লুজ, বাংলাদেশ হারাবে, লুজ করবে, হারাবে 1/3, 3/1 অফ ইটস ল্যান্ড, এর জমির, এই ল্যান্ড বা জমির 3/1 বাংলাদেশ হারাবে ইন নিয়ার ফিউচার, নিকট ভবিষ্যতে। বিকজ অফ, কারণে সি লেভেল রাইজ। সি লেভেলটা যেহেতু রাইজ করছে সেহেতু পৃথিবীর অনেক দেশে আশঙ্কা করছে তাদের নিম্ন যে ভূমি আছে সেই ভূমি সমুদ্রের নিচে হারিয়ে যাবে। অর্থাৎ বাংলাদেশের ধরো তুমি যদি বৃহত্তর বরিশাল, অর্থাৎ বা বরিশাল যে বিভাগের কথা যদি চিন্তা করো সেটা সমুদ্রের নিচে হারিয়ে যাওয়ার সম্ভাবনা আছে। কলকাতা, মুম্বাই, এই শহরগুলো সমুদ্রের নিচে হারিয়ে যাবে। ইতালির ভেনিস সমুদ্রের নিচে হারিয়ে যাবে। ইভেন অনেকে বলে নিউ ইয়র্ক শহর একসময় সমুদ্রের নিচে চলে যাবে এই তাপমাত্রা বৃদ্ধির কারণে। যে সমুদ্রের পানি উচ্চতা বৃদ্ধি পাচ্ছে সেই কারণে মূলত এটা ঘটবে। এবং তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে বলে কিন্তু তোমার আইস মেল্টিং হচ্ছে, বরফ গলছে এবং সেই বরফ গলা পানি সমুদ্রে গিয়ে পড়ে সমুদ্রের পানির উচ্চতা বৃদ্ধি করছে বলেই কিন্তু এই শহরগুলো সমুদ্রের পানির নিচে চলে যাবে। তাহলে দেখা যাচ্ছে যে এই ইফেক্ট কিন্তু ভয়ঙ্কর। ওকে, তাহলে এই যে আমরা গ্লোবাল ওয়ার্মিং বা এনভায়রনমেন্ট পলিউশনের অনেকগুলো তোমার ক্ষতিকারক প্রভাব পেলাম, তাহলে তো এনভায়রনমেন্ট পলিউশনটা থামানো উচিত, পরিবেশ দূষণটা বন্ধ করা উচিত। গ্লোবাল ওয়ার্মিংটা কীভাবে বিশ্বের উষ্ণায়ন থামানো যায় সেই ব্যবস্থা নেওয়া উচিত। এর সলিউশন কি, সমাধান কি? সমাধান হলো সমাধানসমূহ টু কাম আউট অফ দ্য ক্রাইসিস। আমরা যদি ক্রাইসিস থেকে বেরিয়ে আসতে চাই তাহলে কি করতে হবে? দ্য রিলিজ অফ কার্বন ডাইঅক্সাইড অ্যান্ড আদার গ্রিন হাউস গ্যাসেস শুড বি কন্ট্রোলড। কার্বন ডাইঅক্সাইডের মতো যে গ্রিন হাউস গ্যাসগুলো আছে, অন্য যে গ্রিন হাউস গ্যাসগুলো আছে যেমন মিথেন, ক্লোরোফ্লোরোকার্বন, কার্বন মনোক্সাইড, এই গ্যাসগুলো যাকে আমরা গ্রিন হাউস গ্যাস বলি, সেই গ্যাসের যে রিলিজ, উৎপাদন, তা উচিত হবে কন্ট্রোল করা, নিয়ন্ত্রণ করা। অর্থাৎ আমরা কলকারখানায় এমন ব্যবস্থা গ্রহণ করব যাতে কলকারখানা কম কার্বন ডাইঅক্সাইড তৈরি করে বা মিথেন, ক্লোরোফ্লোরোকার্বন তৈরি করে। যেমন আজকাল এমন রেফ্রিজারেটর বা তোমার ফ্রিজের অ্যাড দেওয়া হচ্ছে, বলা হচ্ছে এটা সিএফসি তৈরি করে না, ক্লোরোফ্লোরোকার্বন তৈরি করে না। বা তোমার ধরো ইট ভাটার চিমনির মুখে ধোঁয়া বেরোয় যেদিক দিয়ে, সেই চিমনির মুখে এমন ফিল্টার বসানো হচ্ছে যা কার্বন ডাইঅক্সাইডের উদ্গীরণের পরিমাণটা কমিয়ে দিচ্ছে। এই রকম ব্যবস্থা গ্রহণ করে আমরা চাইলে তোমার এই কার্বন ডাইঅক্সাইডের মতো যে গ্রিন হাউস গ্যাসগুলো আছে সেগুলোর যে তোমার রিলিজ, বাতাসে যে রিলিজ হচ্ছে সেই রিলিজটাকে তোমার মিনিমাইজ করতে পারি, কমিয়ে আনতে পারি, সেটাকে কন্ট্রোল করতে পারি। আর কি পদক্ষেপ গ্রহণ করা যেতে পারে? ডিফরেস্টেশন মাস্ট বি স্টপড। ডিফরেস্টেশন, বন ধ্বংস করাটা, বন উজাড় করাটা মাস্ট বি, অবশ্যই স্টপ, বন্ধ করতে হবে। এই যে তোমার বনে আগুন লাগছে, তারপরে তোমার আমরা গাছপালা কেটে ফেলছি কাঠ সংগ্রহ করার জন্য, এটা স্টপ, বন্ধ করতে হবে। ওকে, এবং ট্রি প্লান্টেশন মাইট বি এনকারেজড। ট্রি প্লান্টেশন, ট্রি
অর্থাৎ আমরা জানি গাছপালার প্লান্টেশন অর্থাৎ তোমার রোপণ করা বপন করা অর্থাৎ গাছপালা বপন করা বা গাছপালা জন্মানোর পরিমাণটা মাইট বি অবশ্যই এনকারেজ করতে হবে, উৎসাহিত করতে হবে। এনকারেজ শব্দের অর্থ উৎসাহিত করা, অর্থাৎ ট্রি প্লান্টেশন বা তোমার গাছপালা যে তোমার রোপণ বৃক্ষরোপণ সেটাকে এনকারেজ করতে হবে, উৎসাহিত করতে হবে। তো এই হলো সলিউশন। মূলত দুইটা সলিউশন আছে, সেটা হলো তোমার গ্রিন হাউস গ্যাসের উৎপাদন কমিয়ে আনা, আর আরেকটা হলো ডিফরেস্টেশন বা বন ধ্বংস করাটা বন্ধ করা এবং নতুন গাছপালা রোপণ করা, অর্থাৎ বনায়নের দিকে অ্যাফরেস্টেশনের দিকে মনোযোগ দেয়া। তো এইভাবে আমরা প্যারাগ্রাফটা সাজাতে পারি। ডেফিনিশন, তারপরে আসবে হলো কজেস অফ দ্য প্রবলেম, তারপর আসছে হলো দ্য নেগেটিভ ইম্প্যাক্টস বা ইফেক্টস অফ দ্য প্রবলেম, প্রবলেমের কী ক্ষতিকর প্রভাব আছে, আর সবশেষে উই উইল প্রোভাইড দ্য সলিউশনস টু দ্য প্রবলেম। এই প্রবলেমের আমরা একটা সলিউশন দেওয়ার চেষ্টা করব। হোমওয়ার্ক, তাহলে হোমওয়ার্ক দেওয়ার আগে এখানে প্যারাগ্রাফটা দেখানো হয়েছে যে এনভায়রনমেন্ট পলিউশন বা তোমার ক্লাইমেট চেঞ্জ বা গ্লোবাল ওয়ার্মিং বা গ্রিন হাউস ইফেক্ট, এই প্যারাগ্রাফটা আমরা এইভাবে একটা প্যারার মধ্যে সাজিয়ে লিখতে পারি। হ্যাঁ, এটা অবশ্যই আমরা 4টা ফেজে সাজাবো, 4টা পর্যায়ে সাজাবো, কিন্তু লেখার সময় কিন্তু এক প্যারার মধ্যে লিখতে হবে। কারণ প্যারাগ্রাফ শব্দটা এসেছে এই কারণেই যে একটা প্যারার মধ্যে আমরা লিখি, প্যারাগ্রাফ থেকে প্যারা শব্দটা এসেছে এবং এটা এক প্যারার মধ্যে লেখা হয় বলেই এর নাম প্যারাগ্রাফ। একাধিক প্যারাগ্রাফ লিখলে কিন্তু সেটা কম্পোজিশন বা এসে রাইটিং হয়ে যাবে। আমরা সেই দিকে যাব না, আমরা প্যারাগ্রাফটা একটা প্যারার মধ্যেই লিখব। সেখানে 5টা প্রশ্ন থাকুক, 6টা প্রশ্নের থাকুক, সব প্রশ্নের উত্তর একত্রে আমরা একটা প্যারার মধ্যে লিখব। ওকে, হোমওয়ার্ক, তুমি এটা একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। হোমওয়ার্ক হলো রাইট এ প্যারাগ্রাফ, তুমি একটা প্যারাগ্রাফ লিখবে আনসারিং দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স, নিচের প্রশ্নগুলোর আলোকে, অ্যান্ড শেয়ার ইট, এটা তুমি শেয়ার করবে উইথ ইউর ফেসবুক ফ্রেন্ডস, তোমার ফেসবুক বন্ধুদের সাথে, ফেসবুকের বন্ধুদের সাথে তুমি চাইলেই প্যারাগ্রাফটা লেখার পরে সেটা তুমি শেয়ার করতে পারো। অর্থাৎ তুমি তোমার মোবাইল ফোনের মাধ্যমে ছবি তুলে তোমার হাতে লেখা প্যারাগ্রাফটা চাইলে তুমি শেয়ার করতে পারো, ইভেন টাইপ করে হলেও তুমি প্যারাগ্রাফটা শেয়ার করতে পারো। তো প্যারাগ্রাফের প্রশ্নগুলো কি কি আমরা দেখে নিই। এটা অবশ্যই কজ অ্যান্ড ইফেক্ট রিলেটেড একটা প্যারাগ্রাফ। প্রথম প্রশ্ন, হোয়াট ইজ ডিফরেস্টেশন? বন উজাড়করণ কি? ফরেস্ট অর্থাৎ বনভূমি, আর ডিফরেস্ট অর্থাৎ বন উজাড় করা, ডিফরেস্টেশন বন উজাড়করণ। বন উজাড়করণ বলতে বন ধ্বংসকরণ, অরণ্য বিনাশ বলতে আমরা কি বুঝি? গাছপালা কেটে ফেলাকেই আমরা অরণ্য বিনাশ বলি, বা আগুন লেগে যদি গাছপালা ধ্বংস হয়ে যায় কোনো বনভূমি, সেটাও ডিফরেস্টেশনের মধ্যেই পড়ে। হোয়াট আর দ্য কজেস অফ ডিফরেস্টেশন? এই ডিফরেস্টেশনের কী কী কজ বা কারণ আছে? কি কি কারণে ডিফরেস্টেশনের ঘটনা ঘটছে? আমরা সাধারণত কাঠ সংগ্রহের জন্য ডিফরেস্টেশন তৈরি করি। অনেক সময় তোমার বনভূমিতে দুষ্টুমি করে আগুন লাগিয়ে দেওয়া হয় এবং সেই কারণেও কিন্তু বনে আগুন লেগে থাকতে পারে এবং গাছপালা ধ্বংস হয়। নাম্বার সি, হোয়াট আর দ্য ইম্প্যাক্টস অফ ডিফরেস্টেশন অল ওভার দ্য ওয়ার্ল্ড? সারা পৃথিবীব্যাপী এই ডিফরেস্টেশন বন উজাড়করণের ইম্প্যাক্ট, প্রভাবটা কী? এর অনেক ক্ষতিকর প্রভাব রয়েছে, যেমন এনভায়রনমেন্টে তোমার কার্বন ডাইঅক্সাইডের মতো গ্রিন হাউস গ্যাসের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে, অক্সিজেন আর অ্যাবজর্ব করা যাচ্ছে না, ফলে এনভায়রনমেন্ট পলিউশনের কারণে গ্রিন হাউস ইফেক্টের বা গ্লোবাল ওয়ার্মিংয়ের ঘটনা ঘটছে। তারপর তোমার ল্যান্ড ভূমি ক্ষয়ের ঘটনা ঘটছে, হ্যাঁ, ল্যান্ড যে তোমার এটার ইরোশনের ঘটনা ঘটছে, এগুলো তুমি লিখবে। ওকে। নাম্বার সি, হোয়াট আর দ্য নেগেটিভ ইম্প্যাক্টস অফ ডিফরেস্টেশন অন আওয়ার কান্ট্রি? আমাদের দেশের উপর ডিফরেস্টেশনের কী প্রভাব রয়েছে? আসলে ডিফরেস্টেশনের যে বৈশ্বিক প্রভাব, বাংলাদেশেও একই রকম প্রভাব পড়ছে, বৃষ্টিপাতের পরিমাণ কমে যাচ্ছে। নাম্বার ই, হোয়াট আর দ্য সলিউশনস টু দ্য প্রবলেম? এই প্রবলেমের সলিউশন কী? সলিউশন হলো যে বন উজাড় করা বন্ধ করতে হবে, গাছপালা কাটা বন্ধ করতে হবে, কাঠের বিকল্প তোমার অনুসন্ধান করতে হবে এবং বেশি করে গাছপালা বপন করতে হবে। গাছপালা উৎপাদনের দিকে মানে রোপণের দিকে আমাদের মনোযোগ দেওয়া উচিত। এই ব্যাপারে কী কী ইনিশিয়েটিভ পদক্ষেপ নেওয়া হয়েছে সে সম্পর্কেও তুমি লিখতে পারো। ওকে, আজকে তাহলে এই পর্যন্তই থাকুক। হ্যাভ আ নাইস টাইম, গুড লাক।